বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত করা তেল উদ্ধারে অভিযান নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে চট্টগ্রাম, শেরপুর ও মৌলভীবাজার থেকে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। তেলের অবৈধ মজুত ঠেকাতে প্রতি জেলায় গঠন করা হয়েছে ভিজিলেন্স টিম। এদিকে জ্বালানি সংকট মেটাতে ভারত থেকে ডিজেল এসেছে 5,000 মেট্রিক টন। চাহিদা বাড়ায় দুর্নীতি ও কালোবাজারি হচ্ছে বলে মন্তব্য করেছেন খোদ জ্বালানি মন্ত্রী। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটের আশঙ্কায় তেলের চাহিদা বাড়ায় সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে মজুত করছে জ্বালানি তেল। ফলে সরবরাহের বিপরীতে স্পষ্ট হচ্ছে সংকট। এই অবস্থায় অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় 2 দফা অভিযানে জব্দ করা হয়েছে প্রায় 6 টন ডিজেল। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহৃত 3টি পাম্পও জব্দ করা হয়েছে। উদ্ধার করা ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় 8 লাখ টাকা। যারা ব্যবসা করতেছে এরা তেলের গাড়ি নিয়ে যায়, তেলের গাড়ি দ্বারা এখানে দেখবেন তেলের গাড়ি দ্বারাই তেলের গাড়ি থেকে তেল চুরি করে নামায় এরা। মানে এটা হয়তো ওনার কপাল খারাপ তাই উনি ধরা খাইছে, বিষয়টা বুঝেন। কিন্তু শুধু এটা না, এখানে আরো অনেকগুলো আছে। একই দিন অবৈধ মজুতের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 2টি তেলের এজেন্সিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের সাতগাঁও এলাকায় অবৈধভাবে পেট্রোল ও এলপিজি মজুতের অভিযোগে শান্ত এন্টারপ্রাইজকে 50,000 টাকা ও ন্যাশনাল ট্রেডিংকে 50,000 টাকা জরিমানা করা হয়। শেরপুর শহরের গোপালবাড়ি এলাকায় একটি 5তলা আবাসিক ভবনের নিচতলায় 25,000 লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 18,058 লিটার ডিজেল মজুত থাকায় আদালত ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একদিনের মধ্যে তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেয়। আমরা এখানে এসে যেটা দেখতে পাই যে এখানে ডিজেলের মজুত করা হয়েছে, যেটা একটা আবাসিক ভবন। তো এখানে আইন অনুযায়ী আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে আর্থিক দণ্ড প্রদান করি। এদিকে সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে জ্বালানি মন্ত্রী জানান, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কালোবাজারি হচ্ছে। তেলের কোনো সংকট নেই বলেও দাবি করেন তিনি। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। অন্যদিকে যশোরে এক অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি তেলের চাহিদা মেটানোর সক্ষমতা আছে সরকারের। জ্বালানি তেলে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি। আমরা যদি কেউ নিজের প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করি, তাহলে আরেকজন কিন্তু তার প্রয়োজনের সময় সেই খাবার কিংবা জ্বালানি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে 5,000 মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে। শনিবার আসবে আরও 7,000 মেট্রিক টন ডিজেল। হাসান আহমেদ, 71। ইরান যুদ্ধে জ্বালানি সংকটের আশঙ্কায় তেলের চাহিদা বাড়ায় সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। এই সূচকে এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীরা অবৈধভাবে মজুত করেছে জ্বালানি তেল। ফলে সরবরাহের বিপরীতে স্পষ্ট হচ্ছে সংকট। এই অবস্থায় অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। পাশাপাশি অবৈধ মজুতদারি বন্ধে তথ্য দিলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী এর মধ্যে বলেছেন, আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি তেলের যে চাহিদা সেটা মেটানোর সক্ষমতা রয়েছে সরকারের। জ্বালানি তেলে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের আসামের নুমালীগড় রিফাইনিং কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে 5,000 মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে। শনিবার আসবে আরও 7,000 মেট্রিক টন ডিজেল। দর্শক, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং নানা রকম তথ্য। আমরা এই বিষয়ের বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং ডক্টর তারেক মোহাম্মদ শামসুল আরিফিন, অধ্যাপক অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত এবং ধন্যবাদ সময় দিয়েছেন। প্রথমে একটু জানতেই চাই ডক্টর ইজাজ হোসেন আপনার কাছেই, সেটি হচ্ছে
সরকারের পক্ষ থেকে এখন আসলে বক্তব্য খুবই পরিষ্কার যে আগামী এপ্রিল পর্যন্ত জ্বালানি তেল মজুদ রয়েছে, সরকার সেটি সাধারণ মানুষকে, জনগণকে দিতে পারবে। এপ্রিল পরে আসলে কি হবে? এটা আমার কাছে প্রশ্ন, এপ্রিলের পরে কি হবে? জি, আচ্ছা, ধন্যবাদ। এপ্রিলের পরে কি হবে সেটা বলা খুবই কঠিন, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে কিছু ভালো সংকেত আছে। যে এখন ইরান বলেছে যে কয়েকটা দেশের জাহাজ এখান থেকে যেতে পারবে, তার মধ্যে বাংলাদেশ আছে। আমরা ইতিমধ্যে অন্যান্য অনেক জায়গা থেকে আমরা ডিজেল আহরণ করার উদ্যোগ নিয়েছি এবং সাকসেসফুল হয়েছি। এবং যেটা হচ্ছে যে আমাদের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমাদেরকে এই জ্বালানিটাকে এখন মানে একটু সাশ্রয়ীভাবেই ব্যবহার করতে হবে। এবং এগুলো যদি সম্পূর্ণ কাজ করা হয়, তাহলে আমি মনে করি যে এপ্রিলের পরেও হয়তো মে মাস ম্যানেজ করা যাবে। এবং তারপরে কি হবে সেটা বলা খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে আমাদের কি বলে ওয়ার্ল্ড সিচুয়েশনটা তখন হয়তো অনেক ঘোলাটে হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ওইটা যুদ্ধের উপরে অ্যাকচুয়ালি নির্ভর করবে যে কি হচ্ছে। বাট ইতিমধ্যে দেখেন হরমুজ প্রণালী খোলার ব্যাপারেও কিন্তু আমেরিকা উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, তো সেটাও খুলে যেতে পারে, আর খুলে দিতে পারে। এর মধ্যে ঝুঁকি থাকবে, কারণ ইরান এটা চায় না। তো এটা এখন দেখেন আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি, সঠিকভাবে কিছু বলা যাবে না। তবে সরকার যেসব জিনিস হাতে নিয়েছে এগুলা আশা করছি যে এগুলা কাজ করবে। আপনি মনে করছেন সরকার যে উদ্যোগ নিচ্ছে সেটি হয়তো সামনের দিনগুলোতে কাজ করবে। কিন্তু আরেকটি প্রশ্ন আমার এই মুহূর্তে আছে ডক্টর তারেক মোহাম্মদ শামসুল আরিফিনের কাছে, সেটি হচ্ছে আমরা দেখেছি যে রেশনিং পদ্ধতি করা হয়েছিল এই যাতে সবাই সমানভাবে না হলেও চাহিদার কিছুটা হলেও যেন তারা জ্বালানি তেল পায়, ব্যবসা বাণিজ্য যানবাহন যেন আসলে চলে। ঈদের সময় আমরা দেখেছি সেটা তুলে দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় রেশনিং পদ্ধতিতে এই জ্বালানির প্রক্রিয়াটি দেওয়ার ফলে কোনো আমরা লাভবান কোনো অবস্থানে কি যেতে পেরেছি, নাকি আসলে এটি সামনের দিনগুলোতে আরেকটু সংকট বা আরেকটু আতঙ্ক আসলে তৈরি করছে, কারণ কোনো পরিষ্কার ধারণা আসলে সরকারের থেকে পাওয়া যাচ্ছে না যে আমাদের তেলের জ্বালানি সরবরাহটি আসলে ঠিক থাকবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ আমাকে ৭১ টিভিতে সংযোগ করার জন্য। জি, আপনি যে প্রশ্নটি করেছেন তাকে আমি একটু সংযুক্ত করে আমাদের বিজ্ঞ আলোচক ডক্টর ইজাজ ওনার সাথে একটু সংযুক্ত করে আমি বলি। প্রথম জিনিস হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রেশার সিচুয়েশনটা জ্বালানিতে কোথায় আসতেছে। আমাদের যে জ্বালানির ইউজ, আমরা ৯৫% আমদানি নির্ভর দেশ। সো আমাদের সম্পূর্ণ যে আমাদের কনজাম্পশন এটা পুরাটাই ডিপেন্ডেন্ট হচ্ছে আমদানির উপর অলমোস্ট। এখন সেই আমদানির ভিতরেও আমাদের তেল অনুযায়ী আমাদের প্রয়োজনীয়তার একটা রকম ফের আছে। সো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিজেল এবং ফার্নেস অয়েল। এখন এর বাইরে যে পেট্রোল অ্যান্ড অকটেন, যাতে আমি বলতেছি না যে আমাদের খুব প্রয়োজন নেই, সেটা আমাদের কনজাম্পশনও কম এবং সেটার যে কনজিউমার মেইনলি সেটা হচ্ছে আপনার যারা সাধারণ মানুষজনের যানবাহন এবং অন্যান্য যে কনজাম্পশন সেটার উপর মেইনলি নির্ভর করে হচ্ছে পেট্রোল এবং অকটেন। তার ভিতরে অকটেন বেসিক্যালি হচ্ছে আপনার হাই এন্ড প্রোডাক্ট, যারা খুব দামি গাড়ি চালান, নতুন গাড়ি চালান তারা করেন। এখন একটু অকটেনটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট শহর কেন্দ্রিক, কারণ অনেক বাইকার আপনার তারা এমপ্লয়েড থ্রু পাঠাও, এরা অকটেনের উপর এমপ্লয়েড। এটা আমাদের কাছে এটা কোনো আপনার এস্টিমেশন নেই, এটাও আমাদের প্রয়োজন, কারণ তাদেরও ইনকামের উপর এগুলো প্রভাব পড়ে। বাট মেজর প্রভাবটা পড়বে ডিজেল এবং ফার্নেসে। তো সরকার যে আপনার পেট্রোল এবং অকটেনের উপর কিছু ক্যাপ দিয়েছে যে ২ লিটারের বেশি সম্ভবত যারা মোটরসাইকেল চালান তারা পাবেন না, ১০ লিটার গাড়ি তারা একদিনে পাবেন না। আমি মনে করি এইটা কিছুটা প্যানিক ক্রিয়েট করেছে, কারণ আমরা যদি আমাদের ডিপিডিসির যে আপনার ইনফরমেশন সেখান থেকে দেখি যে পেট্রোলের ৫০% কিন্তু আমাদের আভ্যন্তরীণ ভাবে আমরা সাপ্লাই দিতে পারি। পেট্রোলটা মেইনলি আসে হচ্ছে আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, সেই গ্যাস ক্ষেত্রগুলো থেকে আপনার ন্যাচারাল গ্যাসোলিন বা যেটাকে কনডেন্সেট বলা হয়, সেখান থেকে মেইনলি পেট্রোল এবং অকটেন আসে।
সো পেট্রোল এবং অকটেন, পেট্রোলের 50% আমরা আভ্যন্তরীণভাবে দিতে পারি, অকটেন পুরোটাই 100% আমরা আমাদের আভ্যন্তরীণভাবে আমাদের ক্যাপাসিটি আছে, এর বাইরে কিছু আপনার ইম্পোর্ট হয়। সো এগুলোতে যদি আপনি ক্যাপ দেন তাহলে সেখানে কিন্তু এক ধরনের প্যানিক চলে আসে। তবে ডেফিনেটলি আপনার ডিজেল এবং ফার্নেস ওয়েলে আমাদেরকে রেশনিং করতেই হবে, কারণ আমাদের এগ্রিকালচার সেক্টরের আপনার সেচ, তারপর আমাদের মেজর ট্রান্সপোর্ট যেগুলো ফুড আইটেম এবং অন্যান্য যে আন্তঃজেলা ট্রান্সপোর্ট এবং শহরের সাপ্লাই চেন ফুললি আপনার ডিজেলের উপর নির্ভরশীল। এবং এর বাইরে ফার্নেস ওয়েলটাতে আমাদের প্রচন্ড রকমের চাপ আসবে, কারণ ফার্নেস ওয়েলের মাধ্যমে আমরা বিদ্যুৎ জেনারেট করি। এখন ফার্নেস ওয়েলের জেনারেটেড যে বিদ্যুৎ গুলো, এগুলো যদি আমরা বন্ধ করে দেই তাহলে এটা প্রেসার আবার যে পড়বে আপনার ডিজেলে, কারণ তখন আমরা জেনারেটরের মাধ্যমে আবার আমাদের পাওয়ার সাপ্লাই গুলো আরএমজি এগুলোতে দিতে, মানে আরএমজি ফ্যাক্টরি গুলোতে দিতে হবে। সো ডিজেল এবং ফার্নেস ওয়েলের ক্ষেত্রে মোর আপনার মনিটরিং প্রয়োজন। ডিজেল রেশনিংটাও আমি মনে করি সরকার যেভাবে করছে সেখানেও কিছু আপনার আরো পরিকল্পনা আনা যেতে পারে, বেসিক্যালি ডিমান্ড সেক্টরটা দেখে যে কৃষকদেরকে কিভাবে ডিজেল সাপ্লাই দেওয়া হয়। এর বাইরে আপনার অন্যান্য যে রিলেটেড জিনিস আছে, আপনার এগ্রিকালচারের ফার্টিলাইজারের উপর প্রভাব আছে। তো এগুলোর কিন্তু ডিফারেন্ট সাপ্লাই চেইন সরকারের আছে। সরকার এর আগে আপনার ফার্টিলাইজার রেশনিং করেছে, ঠিক সেইভাবেই কৃষি ক্ষেত্রের জন্য ডিজেলের রেশনিংটা সেইভাবে করা উচিত। থ্রু আপনার যদি এখন আপনি যেটা হচ্ছে যে পেট্রোল পাম্পের মাধ্যমে দিচ্ছেন, পেট্রোল অকটেন ডিজেল সবই একই রকম একটা সেখানে কিন্তু এক ধরনের প্যানিক চলে আসতেছে। আমার মতে এটার মোর করা যায়। ডক্টর ইজাজ, আপনার কাছে একটু প্রশ্ন আমরা রাখতে চাই। আমরা জানি যে যখনই কোথাও কোনো কিছু ঘটে, বিশেষ করে দেশের বাইরে বহির্বিশ্বে, সেটা একটি প্রভাব আমাদের এখানে কিভাবে পড়ে, সেটা হচ্ছে নেগেটিভভাবে, যে আমরা মজুত করা শুরু করি, সিন্ডিকেট করা শুরু করি, এবং এই জ্বালানির অবস্থাতেও আমরা তাই দেখছি, যার জন্য সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে। সরকার রেশনিং পদ্ধতি করে চেষ্টা করছে সবাইকে দেবার, কিন্তু এর মধ্যে আমরা দেখছি যে ধরাও পড়ছে মানুষ যারা মজুত করছে, অসাধু ব্যবসায়ী যারা। এই যে প্রক্রিয়াটি, আপনার কাছে কি মনে হয় যে এদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, অভিযান চলে কিন্তু তারপরে খুব একটা সেরকম ব্যবস্থা কঠোরভাবে নিতে দেখা যায় না, এই ব্যবস্থাটি যদি আসলে কঠোরভাবে সামনের দিনগুলোতে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কি আমরা এক ধরনের সংকট বা সিন্ডিকেটের মধ্যে কি আবার পড়তে যাচ্ছি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, এটার এই পুরো ঘটনার যে সূচনা যেটা হয়েছিল, সেটা হয়েছে বিপিসি একটা প্রেস কনফারেন্সের মতো করে তারা জনগণকে জানিয়েছিল যে আমাদের মজুদ কতখানি আছে। আপনি নিশ্চয়ই হয়তো তখন জানবেন, আপনিও হয়তো প্রোগ্রাম করেছিলেন। বেশ কিছু মানে বেশ মোটামুটি একটু মানে ভয়েরই একটা চিত্র ওখানে 45 দিনের মতো একটা সময়সীমা আসলে বলছিল। হ্যাঁ, তো তখন বলছিল যে খুবই ডিজেল আছে 14 দিন বলেছিল, এরকম কথাবার্তা। এখন 14 দিন যখন শুনবেন তখন আপনি ওইদিকে যুদ্ধ চলছে, তাহলে সবার মাথায় একটা আসবে যে তাহলে কি একটা শর্টেজ হবে এবং আমি পাবো না। তো ওইটা দিয়ে আরম্ভ হয়েছে, কিন্তু আমি বলবো না যে ওইটাতে সীমিত, কারণ তারপরে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে যেটাতে কাজ দিয়েছে কিছুটা। এখন দেখেন, এখনো কিন্তু কেউ কমপ্লিটলি বুঝতে পারছে না যে পেট্রোল অকটেনের যেহেতু আমাদের কোনো শর্টেজ ছিল না এবং এটার একটা বিরাট অংশ দেশেই হয়, তাহলে এখন এরকম ঘটনা ঘটছে কেন? হ্যাঁ, এত বড় লাইন কেন হচ্ছে? এটা তো হওয়ার কথা না, কারণ যদি আমাদের মজুদ আছে, তারপরে দেশের থেকেই প্রডিউসড হয় একটা ভালো অংশ। এখানে কয়েকটা জিনিস কাজ করেছে। একটা কাজ করেছে যে ওনারা কিছুটা রেশনিং করেছিল তখন, যেটা ওই মুহূর্তে হয়তো রেশনিং দরকার ছিল না, এবং ওনারা কিছুটা যেটা করেছে সেটা হলো যে এই যে আমাদের দেশেই পাওয়া যায় এরকম খুব একটা স্ট্রং একটা বক্তব্য ওনারা দিতে পারে নাই। তবে দেখেন, আমি স্টাডি করে দেখেছি যে আমাদের অকটেন এবং পেট্রোল ডিস্ট্রিবিউশনের একটা সমস্যা আছে, বড় সমস্যা আছে। সেটা হচ্ছে এই যেই নতুন একটা ডিমান্ড যেটা ক্রিয়েট হয়েছে, এই যে রাইডার যারা,
এদেরকে কিন্তু দেওয়ার জন্য খুব ভালো ব্যবস্থা নেই। এবং আমি লক্ষ্য করে দেখেছিলাম এইসব গোলমালের আগেও এইসব মোটরসাইকেলে যারা আসে দরবার, তাদের কিন্তু অনেককেই প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতে হতো। তা আপনি যদি এর মধ্যে অল্প কিছু সমস্যা ঢুকিয়ে দেন, তাহলে সেই আধা ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। এবং প্যানিক যদি হয়, তারপরে যদি মজুদ আরম্ভ হয়, তারপরে জায়গায় জায়গায় এই চেন থেকে সাপ্লাই আউট করে দিচ্ছে, তখন অবশ্যই আপনার সমস্যা হবে। তো আমি মনে করি আমাদের পেট্রোল এবং অকটেনের ডিস্ট্রিবিউশনটার ব্যাপারে সরকারকে ভালো করে এই ক্রাইসিস কেটে গেলে চিন্তা করতে হবে। আমি তো মনে করি ঢাকা শহরে এই জন্য রাইডারদের জন্য, মোটরসাইকেলের জন্য আরো 20টা পাম্প দরকার এটা ম্যানেজ করার জন্য। কারণ আমরা টায়ে ছিলাম, যখন আপনি কোনোটা টায়ে থাকেন, হ্যাঁ, তখন কিন্তু এরকম সমস্যা হতেই পারে। হ্যাঁ, কারণ যে প্যানিক একটু ক্রিয়েট হয়ে গেছিল। কিন্তু আমার কাছে এখনো সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না যে ডিমান্ড কতখানি বেড়েছে এবং কেন এই সমস্যা হচ্ছে। তো আমি সরকারকে অনুরোধ করব খুব ভালো করে টপ টু বটম এই চেনটাকে স্টাডি করা। কারণ আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি রাস্তায়, তাতে মনে হচ্ছে যে ঘাটতি আছে, তাতে মনে হচ্ছে পাম্পগুলাকে ঠিক মতো সাপ্লাই দেওয়া হচ্ছে না, আর যেই সাপ্লাইটা পাম্পে আসার আগেই এখানে কি কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা আপনার কাছে কি মনে হয়? মানে হয়তো ওরকম বড় সিন্ডিকেট মানে এর মধ্যে যেহেতু আমরা দেখেছি মাননীয় হ্যাঁ। মন্ত্রী তিনি নিজেই আজকে কিন্তু বলেছেন যে এখানে হচ্ছে তেল মজুত করা হচ্ছে, কেউ অসাধু যারা রয়েছেন তারা চেষ্টা করছেন এক ধরনের প্যানিক তৈরি করার, দুর্নীতি করার চেষ্টা করছে, এই কথা আজকে উনি নিজেই বলেছেন। এবং এই যে ওনারা যে আরম্ভ করেছে ধরা এদেরকে এটা আরো আগেই আরম্ভ করা উচিত ছিল। কারণ অনেকেই সাসপেক্ট করছিল এরকম একটা কিছু হচ্ছে, হ্যাঁ, যে এই আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, আপনি যদি দেখেন পৃথিবীর সব দেশে কিন্তু যেটাকে আমরা কৃচ্ছ্রতা সাধন, কনজারভেশন আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, আমাদের পেট্রোলের ব্যাপারে আমি কনজারভেশনের কিছু কথা বলতে পারি। আমাদের অনেক গাড়ি আছে যেগুলো সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত অর্গানাইজেশনের। এইসব অর্গানাইজেশনগুলা যারা পেট্রোল ব্যবহার করে, অকটেন ব্যবহার করে, সরকার যদি এদেরকে বলে একটা অলমোস্ট ফোর্স যে আপনাদের যেই পার ডে যেই অ্যালটমেন্ট আছে এটার অর্ধেক আপনারা পাবেন, হ্যাঁ, এরকম আরো কিছু তারা যদি উদ্যোগ নেয়, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে পেট্রোলের ডিমান্ডটা নর্মালের থেকে 20% কমানো যায়। তাহলে 20% যদি কমানো যায় এবং 20% যদি অন্যরা বেশি নেয়, তাও তো সমস্যা হওয়ার কথা না। তো সমস্যাটাকে ভালো করে স্টাডি করা উচিত এবং এই রাইডারদের ব্যাপারে ওনাদের একটু ভালো করে নির্দিষ্টভাবে আসলে কোন দিক নির্দেশনা থাকা উচিত আপনি বলছিলেন। ডক্টর তারেক মোহাম্মদ জীবিকার সাথে কানেক্টেড। জি, ডক্টর তারেক মোহাম্মদ শামসুল আরিফিন, আপনার কাছে ছোট একটি প্রশ্ন করে আসলে অনুষ্ঠান শেষ করব। সেটি হচ্ছে, আমরা জানি যে আগামীকাল শনিবার 7,000 মেট্রিক টন ডিজেল আসবে ভারত থেকে এবং এরই মধ্যে আরও 5,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর রেডহেড ডিপোতে পৌঁছেছে আমরা জানি। এই পরিমাণটা কি আমাদের কোনো সংকট হয়তো কাটাবে না, কিন্তু সেটি আসলে কিছুটা স্বস্তি দিবে কিনা বা কি মনে করেন আপনি? আচ্ছা, আমি যেটা বলি যে ডিজেল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমাদের 70% ফুয়েল ইউজের পোর্শনটাই ডিজেল দ্বারা আপনার নিয়ন্ত্রিত। সো ডিজেলের উপর নির্ভরশীল। তো আমাদের ডেইলি ডিজেল আপনার কনজাম্পশন ডিমান্ড হচ্ছে 12,000 মেট্রিক টন। তো আপনি যেটা দেখলেন সেটা হলো একদিন, মানে 7,000 আপনার কথা অনুযায়ী এবং 5,000 আরো আসতেছে, 12,000 মেট্রিক টন, যেটা একদিনের আমাদের ডিমান্ড। আমাদের আপনার ইয়ারলি ডিমান্ড হচ্ছে 43,50,000 মেট্রিক টন এবং মান্থলি ডিমান্ড হচ্ছে 3,62,000 মেট্রিক টন ডিজেল। এখন সামনে আমাদের বড় মৌসুম আছে, সো বড় মৌসুমে এগুলো কিছু স্পাইক করে। আমি যেটা বলছি এটা এভারেজ। এখন সরকারের কাছে সরকারের ডাটা কি পরিমাণ অ্যাকুরেট সেটাও একটা বড় বিষয়। এখন বড় মৌসুমে আপনার ডিমান্ড হবে, কৃষকদের ভিতর কিছু টেন্ডেন্সি থাকবে, নট অনলি কৃষক, আপনার শুধু সেচ নয়, আপনার লোকাল এরিয়াতে আপনার ডিজেল এখন অন্যতম একটা পরিবহনের জিনিস। আপনি যদি পাওয়ার টিলার দিয়ে যেসব আপনার কার্গো ছোট ছোট ট্রাক ইউজ করা হয় সেগুলো ডিজেল ইউজ করে।
সো এখন ডিজেলের জন্য যেটা সমস্যা, আপনি ইমিডিয়েট ডিজেল যদি আপনি ফিল আপ করতে চান, আপনাকে ইন্ডিয়ার কাছে যেতে হবে, কারণ ইন্ডিয়াতে একটা খুব ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন। সেখানে ইন্ডিয়া নিজে কোনো ডিজেল উৎপাদন করে না, কিন্তু ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রিফাইনারি। অর্থাৎ ইন্ডিয়া পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ক্রুড অয়েল এনে তারা সেটাকে রিফাইন করে এবং আমরাও তাদের কাছ থেকে নেই। আলোচনা আসলে শেষ করতে হবে, যদিও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসলে বলতে পারবো খুব কুইকলি, আধা সেকেন্ড। আমি একটা কথা বলতে পারবো খুব কুইকলি, জি আধা সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, প্রথম থেকে যেটা হয়েছে, আমাদের যেটা স্ট্র্যাটেজিক রিজার্ভ বলে, আমাদের কিন্তু একদম মোটেই নাই। আমাদের যদি 30 দিনের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকতো, তাহলে প্রথম থেকেই সবাই একটু আশ্বস্ত হতো যে আমাদের তো 30 দিনের সাপ্লাই কমপ্লিটলি আছে। এখন যে সাপ্লাইগুলো করা হচ্ছে, এগুলো নতুন এনে করা হচ্ছে, বাট প্রথম থেকেই যদি একটা স্ট্র্যাটেজিক সাপ্লাই, তো আমি মনে করি ভবিষ্যতে, এটা আমি ইউক্রেন রাশার সময় আমরা সাজেস্ট করেছিলাম, এখন সরকারকে এটা শক্তভাবে এই বিষয়ে আসলে যদি একটু করতে ভাবেন হবে। তারা, তাহলে হয়তো সাধারণ মানুষের উপকার হবে। অনেক ধন্যবাদ। আপনাদের যে এই পরামর্শ, সেগুলো নিশ্চয়ই কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছবে আমরা আশা করি, এবং তারা হয়তো পদক্ষেপ নেবেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।